আর আজকে দেশের যা পরিস্থিতি, তাতে দেশ আমাদের কাছে সবার আগে, তারপর অন্য কিছু। তারপরেও দু চার কথা ভারতীয় বিচার ব্যবস্থার উপরে না বললে নয়। বাক স্বাধীনতা যখন সবারই আছে, তাই আমাদের কথাগুলো আমরা ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি। কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর কোর্টে গিয়ে নিজেদের কথা তুলে ধরার মতো আমাদের কাছে ক্ষমতা নেই, বা সেই ভিআইপিও আমরা নই যে আমাদের কথা কেউ শুনবে। তবু যদি আজকের এই কথার জন্যে জেল জরিমানা হয়, জরিমানা করতে পারবে না এটুকু 100% নিশ্চিত, কারণ জরিমানা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তাই জেল হতে পারে, সেই জেল হওয়ার জন্য প্রস্তুত আছি। সেখানে অন্তত ফ্রিতে তো খেতে পাবো। তার জন্য এই 2-4টে কথা আজকে বিচার ব্যবস্থার উপরে কোনো অভিযোগ আমাদের নেই, কিন্তু বিচার কেউ না কেউ করে, সেই লোকগুলোর উপরে কিছু অভিযোগ আমাদের আছে। কারণ ভারতীয় বিচার ব্যবস্থা কোনো ব্যক্তি নয়, সেটাকে পরিচালিত হয় মানুষের দ্বারা। তাই সেই মানুষগুলোর কাছে আমাদের কিছু প্রশ্ন। আজকে প্রশ্নটা হচ্ছে যে আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদেরকে এক ডাকে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে বাতিল করে দিল। কিন্তু সেই প্রশ্নটা থেকে গেল যে বিচারপতি সেখানে বলছেন যে 17 রকমের দুর্নীতি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় মারাত্মক গোলযোগ ছিল, সেই জন্যে পুরো প্যানেলটাকে বাতিল করলাম। তাহলে সেই বিচারপতির কাছে আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন এটাই যে আপনি নিজেই স্বীকার করছেন যে নিয়োগ প্রক্রিয়ায় প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হয়েছে এবং সেই নিয়োগ যারা করেছে তারা দুর্নীতিগ্রস্ত এবং টাকা পয়সার দ্বারা হয়েছে, বিভিন্নভাবে 17 রকমের দুর্নীতি হয়েছে। তাহলে সঙ্গে সঙ্গে আপনি প্যানেল ক্যান্সেল করে দিলেন। তাহলে আপনি যখন নিজেই বলছেন যে দুর্নীতি মারাত্মক হয়েছে, সেটাকে চাল আর কাকড় আলাদা করা যায়নি, তাহলে যারা দুর্নীতি করেছে তাদের এগেনস্টে রায় দিলেন না কেন? সেখানে কোনো ভয় আছে আপনার? তাহলে আপনি তো সবার আগেই এটা উচিত ছিল। আমরা তো আইন বুঝি না, কারণ আমরা আইন বুঝলে তো আইনের আমরা উকিল হতাম বা আপনাদের মতো বিচারক হতাম। আমরা সাধারণ মানুষ, গরিব ঘরের মানুষ, কোনো রকমে একটু পড়াশোনা জেনে দুটো মোটা চালের ভাত আর একটু নুন ভাত খাওয়ার জন্যে ছোটোখাটো একটা চাকরি আমরা পেয়েছিলাম। তো সেখান থেকে আপনি তাড়িয়ে দিলেন। তাহলে সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের এগেনস্টে আপনি কোনো বিচার করলেন না, তাদের কোনো সাজা দিলেন না। আমার তো মনে হয় আমরা আইন না বুঝলেও এটুকু বুঝি, যে দেশের আইন নাগরিককে বাঁচতে দেয় না, তাহলে সেই নাগরিক আইন দিয়ে কী করবে? আইনের জন্যে নাগরিক নয়, নাগরিকের জন্যে আইন। তাই আমার দেশবাসীকে আগে বাঁচাতে হবে। তাহলে আপনি সেই সিস্টেমের সমস্ত গলদ ধরা পড়া সত্ত্বেও এসএসসির এগেনস্টে কোনো রায় দিলেন না, সরকারের এগেনস্টে কোনো রায় দিলেন না, এবং শিক্ষা দপ্তরের ওপরে কোনো রায় দিলেন না। তারা ঠিক জায়গায় বহাল থাকবে। আবার তার সঙ্গে কি নির্দেশ দিলেন যে পরীক্ষা নিতে হবে, এবং পরীক্ষা নিয়ে নেবে কারা? সেই এসএসসি দপ্তর নেবে, সেই সরকার নেবে, সেই শিক্ষা দপ্তর নেবে। মানে যারা দুর্নীতি করেছে তারাই আবার পরীক্ষা নেবে। কি সুন্দর রায় আপনি দিলেন! এটার জন্যে আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা দুর্নীতি না করেও, দুর্নীতি যারা করেছে তাদের কিছু হলো না, কিন্তু আমরা দুর্নীতির শিকার হলাম, তাই আমাদেরকে আগে মরতে হলো। তাহলে আমাদের এই কথাগুলো কোথায় তুলে ধরবো? যদি সুপ্রিম কোর্টে আমরা এই কথাগুলো তুলে ধরতে যাই, তাহলে আমরা মানুষ, আমরা তুলে ধরতে পারবো না, উকিলের মাধ্যমে তুলে দিতে হবে। আর একটা উকিলের যা ফিজ, সেটা তো ধারণার বাইরে। তারপরে আমার মনের কথা আর একজনের মাধ্যম দিয়ে বলে দিতে হবে। এটা যে কোন সিস্টেমের কোন বিচার বুঝতে পারলাম না, তাই আমরা আমাদের কথা তুলে ধরতে পারছি না। আমার মনে হয় যে লোকপাল আদালতে আপনি তুলুন, আমরা যারা নির্ধারিত হব তারা নিজেদের বিষয়গুলো তুলে ধরতে পারবো সবথেকে ভালোভাবে। সেটাও করলেন না আপনি। তারপরে হচ্ছে উকিলের এত টাকা আমরা দিতে পারি না, তাই আমাদের কোনো বিচার পাওয়া যায় না। আর এই বিচারপতির ঘরে আপনাদের পেপারে দেখলাম বা খবরে দেখলাম, কতটা সত্যি জানি না, যে প্রচুর টাকা পাওয়া গেল বিচারপতির ঘরে। তার এগেনস্টে কোনো বিচার হলো না, বরং তাকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হলো। কি সুন্দর বিচার ব্যবস্থা এই ভারতবর্ষে! তাহলে ভাবুন, যে দুর্নীতি করলো, যে বিচারপতি, যার ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাকে ট্রান্সফার করা হলো, কিন্তু তার এগেনস্টে কোনো কিছু হলো না। এই তো ভারতবর্ষের বিচার ব্যবস্থার রায় হয়ে দাঁড়ালো। তারপরে হচ্ছে আপনি বললেন যে পুরো প্যানেল বাতিল হলো। তাহলে পুরো প্যানেল যদি বাতিল হয়, সেখানে সোমা দাস কী করে থাকে? ওই প্যানেলেই তো সোমা দাস আছে। তাহলে সোমা দাসের বেলা আপনি বলছেন যে ওটা মানবিক দিক থেকে তাকে রাখা হলো। আপনি কজনার বাড়িতে এসেছেন আর কজনার বাড়ির খবর জানেন যে সোমা দাসের থেকেও করুণ পরিস্থিতি, এমন এমন বাড়ি
আপনার সেটা জানা নেই। তাহলে সোমা দাসের বেলা আপনি শুধু মানবিক, বাকি যারা আছে তাদের বেলা আপনি অমানবিক। তাহলে মানবিকের ক্ষেত্রেও ভাগ করে দিলেন। আপনার এই বিষয়টা আপনার বুঝতে পারলাম না। তাই এই রায়টাকে কতটা মান্যতা দেওয়া হবে সেটা আমাদের পক্ষে খুব কষ্টের বিষয়, যে প্যানেল বাতিল হলে অথচ একজন হিউম্যান গ্রাউন্ডে থেকে যাবে, বাকিরা সব বাদ যাবে। বাকিরা মরে থাকুক বেঁচে থাকুক তার দেখার দরকার নেই। তার সঙ্গে আবার রায় দিলেন যারা অযোগ্য চিহ্নিত হয়েছে তাদেরকে 12% হারে টাকা ফেরত দিতে হবে। মানে তাদের মেরে দিলাম, মেরে দিয়েও তাদের হাড় বিক্রি করে দিলাম। মানে মানুষের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া মানে তো সে তো মরেই যাওয়া, এবার মরার পরে টাকা দিতে হবে। মানে সে মৃতদেহর পোস্টমর্টম করে কিডনি হাড় বিক্রি করে দিতে হবে, এইটুকু রায় দিলেন। দারুণ রায় দিলেন, খুব ভালো লাগলো এটা। আর তার উপরে আরও কিছু পয়েন্ট আছে। পরীক্ষা, এই বয়সে আমাদের এখন 42, 43, 45 বছর বয়স, এখন সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। এখন এই সময় আমাদের সংসারের চিন্তা থাকবে না চাকরিটা চলে গেছে সেই চিন্তা থাকবে, কি করে সংসার বাঁচাবো, কি করে বাড়ির লোক মা বাবা ছেলে মেয়ে এদেরকে বাঁচাবো সেই চিন্তা থাকবে, না পড়াশোনা করব, যে পড়াশোনা করে পরীক্ষায় বসতে হবে এই বয়সে। আচ্ছা ভাবুন তো, আপনাকেই উদ্দেশ্য করে বলছি, তাতে আমার কেস হয় হোক, যে এখন যদি একটা মাধ্যমিক পরীক্ষা হয় আপনি পাশ করতে পারবেন? আপনাকে যদি এখন বলা হয় যে আপনি পরীক্ষায় মাধ্যমিকে বসবেন, আপনি পাশ করতে পারবেন তো? এমনি তো আপনার নামে শুনছি বিভিন্ন জায়গায়, জানি না কতটা সত্যি, যে র্যাঙ্ক জাম্প করে নাকি আপনিই আবার প্রধান বিচারপতি হয়েছে। কোন সোর্সে কীভাবে হয়েছেন জানি না, তবে সেখানেও কিন্তু সুপারিশের বিষয় আছে, সেখানেও কিন্তু কোনো কিছু ফর্মালিটি মানা হয়নি। তো ভালো কথা। অন্য সবার ক্ষেত্রে যদি দুর্নীতি করে পার পাওয়া যায় বা নিজের ক্ষেত্রে যদি পার পাওয়া যায়, কিন্তু আমরা পার পাবো না, কারণ আমরা সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলে। আচ্ছা ভাবুন তো, একটা গ্রুপ সি গ্রুপটি ক টাকা মাইনে পায় আপনি জানেন? 20 থেকে 25 হাজার টাকা মাইনে পায়। তারপর তার সংসার চালাতে হয়, এত দূর তাকে স্কুলে যেতে হয়, স্কুল থেকে এসে তাকে আবার সেইভাবে নিজের সংসারের দিকে ধ্যান দিতে হয়। সেখান থেকে সেই 20-25 হাজার টাকার জীবনটাও তার কেড়ে নিলেন। আর কি করলেন, আর একটা রায় দিলেন যে শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত তারা জীবিত থাকবে, পরে মারা যাবে। আর গ্রুপ সি গ্রুপ ডি এখনই মারা যাবে। কি দারুণ রায় আপনার, তাই না? 20-25 হাজার টাকা যারা চাকরি করে তারা এখনই বাদ যাবে, আর যারা 70-80 হাজার টাকা পায় তারা কিছুক্ষণ থাকবে বেঁচে। এই রায় সত্যি অবাক করা রায় আপনার ক্ষেত্রে। কি মানবিকতা দেখিয়েছেন, কি মানবিকতা আছে এই দেশের ভেতরে? কোনো জায়গায় কোনো কিছু আমরা খুঁজে পেলাম না আপনার রায়ের মধ্যে। আর আপনিই বলছেন যে যোগ্য অযোগ্য বাছাই করতে পারিনি, তার জন্যে যারা অযোগ্য ঘোষিত হয়নি বা তাদেরকে বিচার করতে পারিনি, তাই তাদেরকে আমি পুরো প্যানেল থেকে বাদ দিলাম, টাকাটা ফেরত দিতে হবে না। এর রায়টা কি হলো? প্রশ্নটা হলো যে একটা গ্রামে মার্ডার হয়েছে, সেই মার্ডার কে করেছে কেউ জানতে পারলো না, ধরতে পারলো না, পুরো গ্রামবাসীকে তার জন্য অ্যারেস্ট করতে হবে, এটাই আপনি দিলেন। তাহলে আপনার কোর্টের নাকি শুনছি নিয়ম আছে বা আইনের নিয়ম আছে যে একজন দোষীকে, একজন নির্দোষকে ছাড়া দেওয়ার জন্য 10 জন দোষীকে যদি ছাড়তে হয় তাই ছাড়তে হবে। তাই না করে আপনি কি করলেন যে 10 জন নির্দোষীকে মেরে দিলাম একজন দোষীর জন্যে। বাহ, কি সুন্দর রায়, মেনে নিলাম। আর তারপরে আপনার কাছে একটু অনুরোধ থাকলো যে এরপরে আপনি এই কথাগুলো যদি আপনার কাছে জানি না যাবে কিনা, যাবে তো নাই, কারণ আপনাদের সুপ্রিম কোর্টের সমস্ত কিছুই তো ইংরেজিতে হয়। তাহলে আমরা বাংলায় বাস করি, বাংলা আমাদের মাতৃভাষা, তাহলে বাংলায় কোর্টের সমস্ত কিছু রায় হবে না কেন? তার মানে আপনি বাংলা জানেন না, আপনিও অপারগ। যে স্টেটের রায় দেবেন সেই স্টেটের রায় সেই জায়গার মাতৃভাষার উপর হবে। আপনার কি মনে হয় যে আমরা এই গরিব ঘরের ছেলে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করি, আমরা ইংরেজি বিশাল জানি নাকি? তার মানে ইংরেজিতে আপনি জানেন, তার মানে কোর্টের যে নির্দেশনামা দিলেন বা রায় দিলেন সেটাও পড়ে আমরা উদ্ধার করতে পারছি না। তাহলে আজকে ভাবুন আপনি কি করলেন আমাদের জন্য, আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিলেন। আপনার কত টাকা মাইনে আপনি একবার বিচার করুন তো, 5 থেকে 7 লাখ টাকা আপনার মাইনে, আর আমরা মাস গেলে পাই 20 থেকে 25 হাজার টাকা। আপনার এক মাসে যা মাইনে আমাদের 4 বছর লাগে সেই মাইনে করতে, এবং আপনাদের ভোগ বিলাসিতা অনেক ওপরে, আর আমরা শুধু একটু মোটা ভাতের জন্য বেঁচে থাকি। এটা আপনার রায় হলো? ভেবে দেখবেন যে এটা কী করলেন। আর এই পাপ আপনাকে, অবশ্যই এই পাপ আপনাকে ভোগ করতেই হবে, এবং তার সঙ্গে জড়িত যারা আছে তাদের সবাইকে ভোগ করতে হবে। রাজ্য সরকার দুর্নীতি করেছে, রাজ্য সরকারকে আপনি কোনো রকমের সাজা দিলেন না, সাজা দিলেন আমাদের মতো একটা খেটে খাওয়া মানুষ যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। তাই আপনার কাছে আর একটা অনুরোধ করবো যে আমাদের মৃত্যুর একটা আদেশ দিন, যে আমরা যেন গণহারে আত্মহত্যা করতে পারি, এবং তাই যদি না করতে পারি আমাদের প্রত্যেকের বাড়ির পাওনাদাররা যেভাবে আসছে ঘর ভাড়ার জন্য, যেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, মানুষ এখন মরে যাবে। আর না হলে এমন কোনো হাসপাতালে আপনি একটা নির্দেশ দিন যেখানে কিডনি